টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন শোবিজে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি মিতু খন্দকার। বিনোদনধর্মী এই অনুষ্ঠানে হলিউড, বলিউড ও ঢালিউডের তরতাজা সব খবরের সাথে থাকবে দেশ বিদেশের মিউজিক ইন্ডাস্ট্রির আপডেট। সেই সাথে থাকছে রূপালী জগতের জনপ্রিয় তারকাদের নিয়ে বিশেষ আয়োজন। না ফেরার দেশে চিত্রনায়ক যাবে, जब गम का साया लहराया, जब রাস্তায় ঘুমিয়ে বলিউডের খ্যাতিমান লেখক, 4 বছর পর বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস। 100 কোটি ভিউয়ে আজকে রাত। দেখছিলেন শোবিজের এ পর্বে কি কি থাকছে তার প্রিভিউ। এবারে চলে যাচ্ছি মূল আয়োজনে। বাংলা সিনেমার সোনালী যুগ ক্রমেই তার উজ্জ্বল নক্ষত্রগুলো হারাচ্ছে। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাবেদ। অভিনয়, নৃত্য ও সৃজনশীলতায় তিনি কয়েক দশক ধরে সমৃদ্ধ করেছেন বাংলা চলচ্চিত্রকে। তার প্রস্থানে শোকস্তব্ধ চলচ্চিত্রাঙ্গন। সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের চোখে তিনি শুধু একজন শিল্পী নন, বরং স্মৃতিময় একটি অধ্যায়। পারিবারিক নাম ইলিয়াস, তবে এদেশের দর্শকের কাছে তিনি অভিনেতা জাভেদ নামেই পরিচিত। দীর্ঘদিন তিনি ছিলেন আড়ালে, কোনো অনুষ্ঠানে তার দেখা মেলে না। আসেননি সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনেও। বারবার খোঁজ নিতে গেলে মোবাইল ফোনে অল্প বিস্তর কথা বললেও সাক্ষাতের প্রশ্ন উঠলে গণমাধ্যমকেও ফিরিয়ে দিয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার বেলা 11:30টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে মারা যান তিনি। অভিনেতার বয়স হয়েছিল 82 বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন। মাত্র 14 বছর বয়সে নয় জিন্দেগি সিনেমায় অভিনয় করেন নাসিমা খান ও অঞ্জনার বিপরীতে, কিন্তু সিনেমাটি মুক্তি পায়নি। এরপর আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করার পর 1970 সালের 30 জানুয়ারি মুক্তিপ্রাপ্ত উর্দু সিনেমা মুস্তাফিজ পরিচালিত পাইল সিনেমাতে দর্শক তাকে লুফে নেয়। এই সিনেমাতেও আরও ছিলেন নায়ক রাজা রাজ্জাক, শাবানা। ছবিটি একই সঙ্গে উর্দু ও বাংলায় নির্মিত হয়। বাংলায় ছবিটির নাম ছিল নূপুর। 1970 থেকে 1989 পর্যন্ত নায়কদের মধ্যে জাভেদ ছিলেন অসম্ভব জনপ্রিয়। নিশান সিনেমা দিয়ে নায়ক হিসেবে জাভেদ তুমুল জনপ্রিয়তা লাভ করেন। তবে শুধু নায়ক হিসেবেই নয়, নৃত্য পরিচালক হিসেবেও একসময় ছিল তার ব্যস্ততা। নিজে নাচতেন, নায়িকাদের নাচিয়ে পর্দা কাঁপিয়ে তুলতেন। বলা চলে তার হাত ধরে এদেশের সিনেমায় নাচের বিপ্লব এসেছিল। জাভেদের সর্বশেষ অভিনীত সিনেমা মা বাবা সন্তান। এরপর আর কখনো ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তার। কিন্তু সময় আজ প্রতিকূলে। দিনে দিনে অনেক রঙই মুছে গেছে, ধূসর হয়ে গেছে রঙিন জীবনের নিশান। রূপালী পর্দার তুমুল জনপ্রিয় নায়ক জাভেদ চলে গেছেন অজানার পথে। রূপালী পর্দায় কিংবা টেলিভিশনের পর্দায় যাদের প্রেম, রসায়ন আর সুখী জীবনের গল্প দেখে দর্শক মুগ্ধ হন, বর্তমান জীবনে তাদের অনেকের সম্পর্কই টেকে না। নানা কারণে প্রায় বিচ্ছেদের খবর শোনা যায়। এই ঘটনাগুলো আলোচনার কেন্দ্রে জায়গা করে নেয়। বিচ্ছেদের এই ঘটনাগুলো একসময় ভক্তদের জন্য হয়ে ওঠে বিস্ময় ও কৌতূহলের বিষয়। দেশে জনপ্রিয় তারকাদের নিয়ে বিচ্ছেদের গল্প নিয়ে শোবিজের এবারের আয়োজন। 2008 সালে গোপনে বিয়ে করার পর সাকিব ও অপুর সংসার ঠিকমতোই চলছিল। দুজনে নিজেদের মতো করে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। যখন বিয়ে আর সন্তানের ব্যাপারটি জনসম্মুখে চলে আসে, তখনই সাকিব ও অপুর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একসময় ঘটে বিচ্ছেদ, তবে কবে তাদের বিবাহ বিচ্ছেদ হয় সেই তথ্য গণমাধ্যমে আসে। কী কারণে বিচ্ছেদ ঘটে সেটিও কেউ কখনো প্রকাশ্যে বলেন। তবে শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদের মূল কারণগুলো ছিল বিয়ের খবর গোপন থেকে প্রকাশ্যে আনা, মূলত অপু বিশ্বাসের হঠাৎ টিভি লাইভে আসা ও তাদের মধ্যে বোঝাপড়ার অভাব, যা শাকিব খানের কাছে অপুর প্রতিশ্রুতি ভাঙার শামিল ছিল। বিশ্বত শাকিব চাননি তার মতের বাইরে অপু বিশ্বাস কিছু করুক। তিনি আরো একটু সময় চেয়েছিলেন, যা সম্পর্কের টানাপড়েন আরো বাড়ায় এবং বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। কুনিল সিনেমা শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান রাজপরিবার।
2021 সালের 17 অক্টোবর বিয়ে করেন দুজন। তবে 2022 সালের 22 জানুয়ারি তাদের আবারও পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়। 2022 সালের 10 আগস্ট তাদের ঘরে আসে ছেলে শাহিম মাহমুদ রাজ্য। ধারণা করা হচ্ছিল তাদের সংসার ভালো চলছে। এর মধ্যেই হঠাৎ গণমাধ্যমে শিরোনাম এই দম্পতি। শোনা যায় তারা বিচ্ছেদ করতে যাচ্ছেন, কিন্তু কী কারণে তাদের বিচ্ছেদ হচ্ছে সেটি নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলেন। তবে রাজকে পাঠানো ডিভোর্স লেটারে পরিমণি বিচ্ছেদের কারণ উল্লেখ করেছিলেন মনের অমিল, বনিবনা না হওয়া, খোঁজ খবর না নেওয়া ও মানসিক অশান্তি। কত বড় বল মারছি দেখবা। 2007 সালের 4 নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। 2014 সালে কন্যা সন্তানের মা হন তিনি। দীর্ঘ প্রায় 1 দশক সংসারের পর তাদের বিচ্ছেদ হয়। এই ঘটনা 2022 সালে প্রথম প্রকাশ্যে আসে। তখনই জানা যায় 3 বছর আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। এই নিয়ে পূর্ণিমা কিংবা তার সাবেক স্বামী কেউই কখনো মুখ খুলেননি। মূলত বোঝাপড়া না হওয়ার কারণে এই বিচ্ছেদ ঘটে। ভালোবেসে কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দারকে বিয়ে করেছিলেন আরফিন শুভ। অর্পিতার সঙ্গে 9.5 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন 2 বছর আগে। 2024 সালের জুলাই মাসে আরফিন শুভ জানিয়েছিলেন 20 জুলাই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিচ্ছেদের কারণ হিসেবে বিভিন্ন সময় শোনা গেছে তাদের মতের অমিল, মানসিক দূরত্ব ও অন্য কারোর সঙ্গে প্রেমের গুঞ্জন। তবে এই নিয়ে কখনোই কোনো মন্তব্য করেনি কেউ। এসআই টুটুল ও তানিয়া এই জুটির বিচ্ছেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়। বিচ্ছেদের ঘটনা প্রথম প্রকাশ্যে আনেন তানিয়া আহমেদ। পরে জানা যায় 2021 সালে তাদের অফিসিয়াল ডিভোর্স সম্পূর্ণ হয়েছে। মূলত তানিয়া আহমেদই তার ছোট ভাই ও ভাবির মাধ্যমে বিচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ করেছিলেন। এই বিচ্ছেদের কারণ নিয়ে তানিয়া প্রথমে মুখ খুললেও পরে টুটুল বিচ্ছেদের কারণ সহ নানা প্রসঙ্গে কথা বলেন। প্রতি বছর একরাশ প্রতীক্ষা নিয়ে চলচ্চিত্র প্রেমীরা পথ চেয়ে থাকেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য। গত 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পুরো শহর যেন ডুবেছিল রূপালী পর্দার জাদুকরী আবেশে। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে সম্পন্ন হলো 24তম আসর। গত 10 জানুয়ারি জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেপ্রেমীদের পদচারণায় মুখর ছিল জাতীয় জাদুঘর প্রাঙ্গণ। উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় চীনের বিখ্যাত নির্মাতা চেন শিয়াং এর সিনেমা দ্য জার্নি টু নো এন্ড। জাতীয় জাদুঘর থেকে শুরু করে শিল্পকলা একাডেমি সবখানে ছিল সিনেপ্রেমীদের উপচে পড়া ভিড়। প্যানোরামা বিভাগের জুড়ি আছি, তো এখনও সব মুভি দেখা হয়নি, কিছু দেখেছি। শর্ট ফিল্ম সেকশনটা আসলে দেখেছি, যেটা হচ্ছে ট্যালেন্ট সেকশন বলি আমরা। সেখানে আসলে খুবই ভালো লেগেছে আসলে সিনেমাগুলো দেখে, যে আমাদের দেশে যারা এই স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানাচ্ছে তাদের কোয়ালিটি কিন্তু মানে অনেক বেটার হচ্ছে বছরের পর বছর। এবারের যে আয়োজন, সেই আয়োজনটা আপনারা জানেন যে সবচেয়ে বেশি দেশ 91টি দেশের 245টি ছবি আমরা কিউরেট করেছি এবং দেখাচ্ছি এখানে। এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও। উৎসবের সেই জোয়ারে সামিল হয়েছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাস। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলেছে মোট 4টি শো। কোনোরকম টিকিটের ঝামেলা ছাড়াই সাধারণ দর্শক ও শিক্ষার্থীরা সরাসরি উপভোগ করেছেন দেশি বিদেশি মানসম্পন্ন সব সিনেমা। আর এই আয়োজনের মূল লক্ষ্যই ছিল পাঠ্যবইয়ের বাইরে নতুন প্রজন্মের সাথে বিশ্ব চলচ্চিত্রের এক নিবিড় সংযোগ স্থাপন করা। 10 থেকে 15 জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পাসের অডিটোরিয়ামে চলেছে সিনেমার মেলা। এশিয়ান সিনেমা থেকে শুরু করে স্পিরিচুয়াল ফিল্ম, বিচিত্র সব গল্প এখানে ধরা দিয়েছে দর্শকদের চোখে। কালার্স অফ হোপ এমনই 2 থেকে 2.5 মিনিটের একটা ছোট্ট ছবি, যে ছবিতে আসলে আমরা চেষ্টা করেছি যেন বাংলাদেশের পজিটিভিটিটাকে ছড়িয়ে দেওয়ার, কিন্তু একটা ছোট্ট বাচ্চার পার্সপেক্টিভ থেকে। এবারের উৎসবের পরিধি ছিল বিস্তৃত। ভিন্ন ভিন্ন সংস্কৃতির মিলন মেলায় মুখর ছিল এইসব ভেন্যু। জাতীয় জাদুঘর ছাড়াও শিল্পকলা একাডেমি এবং অলিয়াস ফ্লোশেজ সহ ঢাকার মোট 5টি ভেন্যুতে চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হলেও রেশ থেকে যাবে সিনেমা প্রেমীদের মনে। কারণ এখানে সিনেমা শুধু পর্দায় ভাসে না, সিনেমা বাঁচে দর্শকের ভেতরে। বর্ষিয়ান ভারতীয় লেখক ও গীতিকার জাভেদ আখতারের জন্মদিন ছিল 17 জানুয়ারি। 1945 সালে জন্ম নেয়া এই কিংবদন্তি কয়েক দশক ধরে সমৃদ্ধ করেছেন ভারতীয় সিনেমা। তবে তার সাফল্য সহজে আসেনি। এই দীর্ঘ পথ চলার আগে ছিল চরম সংগ্রাম। জেনে নেওয়া যাক তার কিছু সংগ্রামের গল্প। 19 বছর বয়সে একটাই স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পা রাখেন জাভেদ আখতার।
কিংবদন্তি নির্মাতা গুরু দত্তের সহকারী হিসেবে কাজ করবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জাভেদের মুম্বাইয়ে পৌঁছানোর 1 সপ্তাহের মধ্যেই গুরু দত্তের মৃত্যু হয়। সেখানেই হঠাৎ করে ভেঙে যায় তার স্বপ্ন। খ্যাতনামা কবি জন নিসার আক্তারের পুত্র জাভেদ এমন এক পরিবারে বড় হয়েছেন যেখানে কবিতা ও সাহিত্য ছিল শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক। লেখালেখি তার রক্তেই ছিল। কিন্তু মুম্বাইয়ের শহরে টিকে থাকতে হলে কাজ দরকার। যে মুম্বাইয়ে তিনি রাজ করছেন সেখানে দিনের পর দিন না খেয়ে থাকতে হয়েছিল তাকে। চাকরির খোঁজে জাভেদ আক্তার পৌঁছান মীনা কুমারীর স্বামী মহল ও পাকিজার মতো ছবির পরিচালক কামাল আরোহীর কাছে। সেখানে তিনি প্রায় 1 বছর কাজ করেন। মাসিক বেতন ছিল 50 রুপি। এই সময় এক খ্যাতনামা লেখকের হয়ে গোস্ট রাইডার হিসেবে কাজ করার প্রস্তাব পান। পারিশ্রমিক ছিল বেশ ভালো, কিন্তু 3 দিন ভেবে জাভেদ বুঝেছিলেন টাকার চেয়ে নাম বেশি গুরুত্বপূর্ণ। তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। এই সিদ্ধান্তই পরবর্তী জীবনে তার পথ নির্ধারণ করে দেয়। জাভেদ আক্তারের সংগ্রামের দিনগুলো ছিল ভয়াবহ কষ্টের। ট্রেনের 3য় শ্রেণীর কামরায় করে মুম্বাই এসেছিলেন। বন্ধুদের সঙ্গে থেকেছেন স্টেশন, পার্ক, স্টুডিও কর্নার, করিডোর, বেঞ্চ। যেখানে জায়গা পেয়েছেন সেখানেই ঘুমিয়েছেন। অনেকদিন বাসা ভাড়ার টাকা না থাকায় দাদার থেকে বান্দ্রা পর্যন্ত হেঁটে গেছেন। এরপর SM সাগরের জন্য অশোক কুমার অভিনীত একটি ছবি নাট্যচিত্র লেখেন তারা। পারিশ্রমিক হিসেবে পান 5000 রুপি। ঠিক সেই সময় সিপ্পির ছেলে রামেশ সিপ্পি তার বাবার প্রোডাকশন হাউসে একটি লেখক বিভাগ গড়তে চেয়েছিলেন। সেলিম জাভেদ তাকে একটি গল্প শোনান। প্রথমে অনাগ্রহ থাকলেও গল্প শুনে মুগ্ধ হয়ে যান রামেশ সিপ্পি। শেষ পর্যন্ত দুজনকেই মাসিক 750 রুপিতে নিয়োগ দেন। সিপ্পি ফিল্মসের সঙ্গে তাদের প্রথম ছবি ছিল আন্দাজ। মুক্তির আগে অনেকেই ছবিটিকে ব্যর্থ ঘোষণা করেছিলেন, তবে সব পূর্বাভাস ভুল প্রমাণ করে ছবিটি সুপারহিট হয়। এ সময় রাজেশ খান্না তামিল ছবি দুব্যচোয়ালের হিন্দি রিমিক সই করেছিলেন। চিত্রনাট্যে অসন্তুষ্ট হয়ে রাজেশ খান্না সেলিম জাভেদকে নতুন করে লেখার অনুরোধ করেন এবং পূর্ণ কৃতিত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন। তৈরি হয় 1971 সালের হিট ছবি হাতি মেরে সাথী। চল 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 মেরে সাথী ও মেরে হাতি। ছবিটি সফল হলেও প্রতিশ্রুতি রাখা হয়নি। পারিশ্রমিক পান মাত্র 10,000 রুপি। একই সময়ে তারা লেখেন আরেক সুপারহিট সীতা और গীতা। এখানেও চিত্রনাট্যের কৃতিত্ব যায় সিপ্পি ফিল্মসের নামে। হতাশ হলেও দমে যাননি সেলিম জাভেদ। তারা লেখেন জাঞ্জির। পরিচালক প্রকাশ মেহরা এই চিত্রনাট্য নিয়ে দিলীপ কুমার ও রাজকুমারের মতো তারকাদের কাছে যান, কিন্তু সেলিম জাভেদ জোর দেন ছবিটি তখনও নবাগত অমিতাভ বচ্চনকে নিয়েই বানাতে হবে। জাঞ্জির মুক্তি পেয়ে হিন্দি সিনেমার ইতিহাস বদলে দেয়। এরপর ইতিহাস, দেওয়ার, ত্রিশূল, শোলে, ডন এই ছবিগুলো শুধু সফলই হয়নি, হিন্দি সিনেমার ভাষা ও চরিত্র বদলে দিয়েছেন। আজও তাদের সংলাপ প্রজন্মের পর প্রজন্ম ধরে উচ্চারিত হয়। আপনারা দেখছেন শোবিজ। এবারে একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। ফিরে এসে আপনাদের জানাবো রবীন্দ্রনাথের যে কবিতা প্রিয় অড্রে হেপবার্নের। Wait a minute, is your father Admiral Starrett? Oh, come on. Give us a hint. What does your father do? He's in transportation. গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন শোবিজে আবারও স্বাগত জানাচ্ছি। রোমান হলিডে খ্যাত ব্রিটিশ নায়িকা অড্রে হেপবার্ন অভিনয় গুণ আর সৌন্দর্যের প্রতিমূর্তি হিসেবে সুখ্যাতি অর্জন করলেও ব্যক্তি জীবনে অনেকটাই ছিলেন আত্মকেন্দ্রিক এবং অনন্য ব্যক্তিত্বের অধিকারী। সময় পেলেই বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিতে পছন্দ ছিল এই লাস্যময় অভিনেত্রীর। কিন্তু আপনি কি জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ছিল তার পছন্দের তালিকায়? 1993 সালের 20 জানুয়ারি 63 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান অড্রে। সুইজারল্যান্ডে নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। অভিনেত্রীর শেষকৃত্যে ছুটে এসেছিলেন তার প্রথম সিনেমার সহ অভিনেতা বন্ধু গ্রেগরি পেক। Ladies and gentlemen, Miss Audrey Hepburn and Mr. Gregory Peck. উইকিমিডিয়া কমন্স থেকে জানা যায়, প্রিয় রাজকুমারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন গ্রেগরি আবৃত্তি করেছিলেন অড্রের প্রিয় রবীন্দ্রনাথের কবিতা অ্যান এন্ডিং লাভ। কবিতাটি ছিল অশেষ ভালোবাসার ইংরেজি সংস্করণ। I have a feeling I've seen you with your father. Wait a minute, is your father Admiral Starrett? Oh, come on. Give us a hint. What does your father do? He's in transportation. 1997 সালে জানুয়ারিতে অড্রের মৃত্যুর পর টেলিভিশনে স্মৃতিচারণমূলক এক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন পেক। সেই সাক্ষাৎকারে পেক অড্রের প্রিয় কবিতার কিছু লাইন আবৃত্তি করেছিলেন। কবিতার লাইনগুলো ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানসী কাব্যগ্রন্থের। Each in its own way was unforgettable. It would be difficult to roam
by all বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অড্রে হেপবার্নও মে মাসে জন্মগ্রহণ করেন। অভিনেত্রী কবিতার ভীষণ ভক্ত ছিলেন। নিজ দেশ ছাড়াও অন্য দেশের বিখ্যাত কবিতা পড়তে তিনি ভালোবাসতেন। তাই তার পছন্দের কবির তালিকায় ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। That voice, that look, a combination of sophistication and innocence. In Funny Face, in Sabrina, in Breakfast at Tiffany's. অড্রে একাধারে ইংরেজি, ডাচ, ফরাসি, স্প্যানিশ আর ইতালীয় ভাষায় পারদর্শী ছিলেন, যে কারণে বিভিন্ন দেশের বিখ্যাত কবি সাহিত্যিকের বই, বিশেষ করে রোমান্টিক লেখা পড়তে ভালোবাসতেন কিংবদন্তি এ নায়িকা। I could cry salty tears. Where have I been all these years? 50-এর দশকে সিনেমা জগতে পা রাখেন অড্রে। রোমান হলিডে সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতে অভিনয় করে অস্কার পুরস্কার জেতেন এই তারকা। Hollywood is aglow for its own crowning event, the annual Academy Awards, ready to announce the Best Actress. Miss Audrey Hepburn in Roman Holiday. সিনে জগতে সর্বকালের সুন্দরী নারী মনে করা হয় অড্রে হেপবার্নকে। তিনি তার রূপ, অভিনয় গুণ আর স্টাইল দক্ষতা দিয়ে বিশ্বকে অন্য এক নতুন ধারার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। I want to say thank you to everybody who in these past months and years ব্রেকফাস্ট অ্যাট টিফানি সিনেমায় অভিনয় করে অড্রে ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন। তার চুল বাঁধার ধরন, পোশাক, হাঁটার ভঙ্গিমার রেশ নিজ গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছিল বিশ্বের অন্য দেশগুলোর সিনে দুনিয়ার ইন্ডাস্ট্রিতে। 1.5 দশকেরও বেশি সময় পর্দায় টানা সাফল্য ধরে রেখেছিলেন তিনি। ব্রিটিশ অভিনেত্রী ব্যক্তিজীবনে অনেকটা আবেগী ছিলেন। পরোপকার ও সেবামূলক কাজে প্রায় তাকে শামিল হতে দেখা যেত। শেষ জীবনে তাই সিনেমায় অভিনয় কমিয়ে দিয়ে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন ইউনিসেফের সেবামূলক কর্মকাণ্ডে। But what I've always had, and maybe that I was born with, was an enormous love of মৃত্যুর প্রায় 30 বছর পেরিয়ে গেছে অড্রে হেপবার্নের, তবু আজও সিনেপ্রেমীদের হৃদয়ে রাজত্ব ধরে রেখেছেন এই নায়িকা। বিশ্বজুড়ে সারা জাগানো অড্রে হেপবার্নের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে রোমান হলিডে, ব্রেকফাস্ট অ্যাট টিফানিস, সাব্রিনা, লাভ ইন দ্য আফটারনুন, ওয়ার অ্যান্ড পিস, দ্য নান স্টোরি, টু ফর দ্য রোড, মাই ফেয়ার লেডি, চারাডে, দ্য চিলড্রেন আওয়ার, দ্য আনফরগিভেন, গ্রিন ম্যানশন, ফানি ফেস, উই গো টু মন্টি কার্লো ইত্যাদি। I've seen it happen. And I'm filled with a rage at ourselves. I don't believe in collective guilt, but I do believe in collective responsibility. হালে সুপারহিরো সিনেমাগুলো সেভাবে দাপট দেখাতে পারছে না, তবে 2010 থেকে 2020 এই এক দশকে অনেক সুপারহিরো সিনেমাই বেশ ভালো ব্যবসা করেছে। সর্বকালের সবচেয়ে ব্যবসা সফল অভিনয় শিল্পীর তালিকায় তাই বেশিরভাগ সুপারহিরো সিনেমায় অভিনয় করা তারকা। কারা রয়েছেন এই তালিকায়, চলুন দেখে নেওয়া যাক। গত বছর মুক্তি পাওয়া দ্য স্ম্যাশিং মেশিন ভয়াবহভাবে ফ্লপ হয়েছে, তবে সবচেয়ে ব্যবসা সফল তারকার তালিকায় এখনও রয়েছে ডোয়াইন জনসনের নাম। দ্য রক নামেই বিশ্বজোড়া পরিচিত এই সাবেক রেসলার বড় পর্দায়ও তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজিতে লুক হোপস, মোয়ানাতে মাউই এবং জুমানজিতে ডক্টর স্মোল্ডার চরিত্রে তার উপস্থিতি দর্শকদের মন জয় করেছে। তার সবচেয়ে বেশি আয় করা সিনেমা ফিউরিয়াস 7। মার্ভেল সিনেমার ক্যাপ্টেন আমেরিকা হিসেবে সর্বাধিক পরিচিত ক্রিস ইভান্স। এছাড়া তিনি 2005 ও 2007 সালের ফ্যান্টাস্টিক 4 ফ্র্যাঞ্চাইজির সিনেমায় হিউম্যান টর্চ চরিত্রে অভিনয় করেন এবং সম্প্রতি ডেডপুল অ্যান্ড উলভারিন ছবিতে একই চরিত্রে ফিরে আসেন। সুপারহিরো চরিত্র ছাড়াও তিনি অভিনয় করেছেন বং জুন-হো, বিয়ান জনসনের ছবিতে। তার শীর্ষ আয় করা ছবি অ্যাভেঞ্জার্স এন্ড গেম। উল্লেখযোগ্য অন্যান্য ছবির মধ্যে আছে ক্যাপ্টেন আমেরিকা, অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক 4, নাইভস আউট। ভিন ডিজেলের নাম উঠলেই চোখে ভেসে ওঠে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির ডমিনিক টরেটোর ছবি। তার আরেকটি পরিচিত ভূমিকা হল গ্রুট, মার্ভেলের অতি জনপ্রিয় চরিত্র যেটির জন্য তিনিই কণ্ঠ দিয়েছেন।
1990-এর দশকে নিজের লেখা ও পরিচালিত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। পরে সেভিং প্রাইভেট রায়ান ও দ্য আয়রন জায়ান্ট সিনেমায় অভিনয় করে মূলধারার হলিউডে জায়গা করে নেন। মার্ভেলের থর চরিত্রে 4টি স্বতন্ত্র সিনেমায় অভিনয় করে রেকর্ড গড়েছেন ক্রিস হেমসওয়ার্থ। এছাড়া তিনি ছিলেন সবকটি অ্যাভেঞ্জার্স ছবিতেও। মার্ভেল ছাড়াও তাকে দেখা গেছে স্টার ট্রেক, ম্যাড ম্যাক্স ও এক্সট্রাকশন ফ্র্যাঞ্চাইজিতে। চলতি বছর তিনি ফিরছেন অ্যাভেঞ্জার্সের নতুন কিস্তি দিয়ে। হলিউডের অ্যাকশন নায়কদের মধ্যে টম ক্রুজ এক অনন্য নাম। সুপারহিরো না হয়েও তিনি এই তালিকায় উঠে এসেছেন শুধুমাত্র নিজের অভিনয় আর স্ট্যান্ট দক্ষতার জোরে। মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজিতে নিজের স্ট্যান্ট নিজেই করার জন্য তিনি বিখ্যাত, তবে তার অভিনয়ে ব্যাপ্তি শুধুমাত্র অ্যাকশনেই সীমাবদ্ধ নয়। ম্যাগনোলিয়া, জেরি ম্যাগুয়ার, ব্রন অন দ্য 4th of July এই 3 ছবির জন্য তিনি অস্কারে মনোনয়ন পেয়েছেন। বক্স অফিসে টমের সবচেয়ে বেশি আয় করা সিনেমা টপ গান ম্যাভেরিক। 2008 সালে আয়রন ম্যান দিয়ে মার্ভেল ইউনিভার্সের যাত্রা শুরু হয়েছিল রবার্ট ডাউনি জুনিয়রের হাত ধরেই। এরপর একে একে 10টির বেশি মার্ভেল ছবিতে টনি স্টার্কের চরিত্রে অভিনয় করে এই তারকার রীতিমতো আইকনে পরিণত হন। শেষবার তাকে দেখা গেছে অ্যাভেঞ্জার্স এন্ড গেমে। এরপর তিনি অভিনয় করেন ওপেনহেইমারে, যার জন্য প্রথমবারের মতো অস্কার জেতেন। চলতি বছর অ্যাভেঞ্জার্সের নতুন ছবিতে ভিক্টর ভন ডুম চরিত্রে তিনি ফিরছেন খলনায়ক হিসেবে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ছবির সবচেয়ে নির্ভরযোগ্য মুখ স্যামুয়েল এল জ্যাকসন। মার্ভেল ইউনিভার্সে নিক ফিউরি চরিত্রে তিনি 11টি ছবিতে অভিনয় করেছেন। এছাড়া স্টার ওয়ার্কসের প্রিকুয়েল ট্রিলজিতে ছিলেন মেস উইন্ডুর চরিত্রে, আর জুরাসিক পার্কের প্রথম কিস্তিতেও ছিল তার গুরুত্বপূর্ণ উপস্থিতি। তবুও অনেকের কাছে তিনি অমর হয়ে আছেন কোয়ান্টিন টারান্টিনোর পাল্প ফিকশনের জুলস উইনফিল্ড চরিত্রে, যে চরিত্রের জন্য তিনি অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। 1990-এর দশকে টিনেজ বয়সে অভিনয় শুরু করেন স্কারলেট জোহানসন, তবে তাকে আজকের প্রজন্ম মনে রাখে মার্ভেল ইউনিভার্সের ব্ল্যাক উইডো হিসেবে। 8টি মার্ভেল ছবিতে তার উপস্থিতি রয়েছে। এছাড়া 2019 সালে তিনি 2টি অস্কার মনোনয়ন পান, ম্যারেজ স্টোরির জন্য সেরা অভিনেত্রী এবং জোজো র্যাবিটের জন্য পার্শ্ব অভিনেত্রী বিভাগে। গত বছর তিনি বক্স অফিসে দাপট দেখান জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ সিনেমা দিয়ে। স্বপ্নের মতো সময় কাটছে অভিনেত্রী জয়ী সালডানার। একের পর এক পুরস্কার পাচ্ছেন, তার সিনেমা মুক্তি পেলেই হচ্ছে সুপারহিট। সবশেষ জেমস ক্যামেরনের অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ দিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন জয়ী। তিনি এখন দুনিয়ার সবচেয়ে ব্যবসা সফল অভিনয় শিল্পী। জয়ী সালডানার অভিনীত সিনেমাগুলোর সম্মিলিত বৈশ্বিক আয় এখন $15.47 বিলিয়ন। তার নামের পাশে আছে একের পর এক রেকর্ড। তিনি অভিনয় করেছেন সর্বকালের 3টি সর্বোচ্চ আয় করা সিনেমায়: 2009 সালের অ্যাভাটার, 2019 সালের অ্যাভেঞ্জার্স এন্ড গেম ও 2022 সালের অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার। এছাড়া জয়ী সালডানা হলেন প্রথম অভিনেত্রী যিনি 4টি সিনেমায় অভিনয় করেছেন, যেগুলোর প্রতিটি বৈশ্বিক আয় $200 কোটি বেশি। এই তালিকায় রয়েছে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারও। 4 বছর পর বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস। আয় $1 বিলিয়ন ছাড়ানোর সম্ভাবনা। নতুন এই সফর শুরু হবে 2026 সালের 9 এপ্রিল দক্ষিণ কোরিয়ার গোয়াং স্টেডিয়ামে টানা 3টি কনসার্টের মাধ্যমে। এরপর এশিয়া, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে শো করবে ব্যান্ডটি। চার বছর বিরতির পর আবার বিশ্ব সফরে ফিরছে কে-পপ সুপারস্টার বিটিএস। ৭৯টি কনসার্ট নিয়ে তাদের ঘোষিত এই বিশ্ব ভ্রমণমূলক ট্যুর চলতি বছরের অন্যতম বড় সঙ্গীত আয়োজন হতে যাচ্ছে। লন্ডন, টোকিও, মিউনিখ, সিডনি ও লস অ্যাঞ্জেলেস সহ বিশ্বের বিভিন্ন শহরে কনসার্ট করবে ব্যান্ডটি। 2019 সালের পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বাইরে তারা আর কোনো শো করেনি। এর আগের বিশ্ব সফরে কে-পপ শিল্পীদের মধ্যে রেকর্ড গড়ে বৈশ্বিক বক্স অফিসে প্রায় $24.60 লাখ আয় করেছিল বিটিএস। সেই সফরেই প্রথম কোরিয়ান শিল্পী হিসেবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সঙ্গীত পরিবেশন করেন তারা।
নতুন এই সফর শুরু হবে 2026 সালের 9 এপ্রিল দক্ষিণ কোরিয়ার গোয়াং স্টেডিয়ামে টানা 3টি কনসার্টের মাধ্যমে। এই ট্যুরে 360 ডিগ্রি ইন দ্য রাউন্ড স্টেজ ব্যবহার করা হবে, ফলে প্রতিটি ভেন্যুতে দর্শক সংখ্যা বাড়ানো সম্ভব হবে। লন্ডনের টটেনহাম হটস্পার স্টেডিয়ামে 6 ও 7 জুলাই 2 রাতের কনসার্ট করবে বিটিএস। ইউরোপ পর্বে প্যারিস, মাদ্রিদ, ব্রাসেলস ও মিউনিখেও শো রয়েছে তাদের। ব্যান্ডের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে 2027 সালে জাপান, মধ্যপ্রাচ্য সহ আরও কয়েকটি অঞ্চলে শো এর তারিখ ঘোষণা করা হবে। ভক্তদের জন্য 22 জানুয়ারি থেকে ও সাধারণ দর্শকের জন্য 2 দিন পর কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে। এই পুনর্মিলনী সফর থেকে কনসার্ট, পণ্য বিক্রি, লাইসেন্সিং, অ্যালবাম বিক্রি ও স্ট্রিমিং আয় মিলিয়ে বিটিএস এবং তাদের রেকর্ড লেভেল বিগ হিট প্রায় $1 বিলিয়ন আয়ের আশা করছে। We're truly honored to be on this stage with such amazing, tremendous artists right over here. We're so honored. Thanks for that. I'm nervous. Yeah, I'm nervous. Yeah, baby. 4 years ago, we gave this first time ever TV live performance at this stage, AMAs, it was DNA. 2024 সালে ব্যান্ডের বিরতির সময় হাইবের পরিচালন মুনাফা প্রায় 37.5% কমে যায়, যার একটি কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বিটিএস এর সাময়িক বিরতির কথা উল্লেখ করেছিল। 2010-এর দশকে শুরুতে গঠিত বিটিএস পশ্চিমা মূলধারার শ্রোতাদের মধ্যে কে-পপ জনপ্রিয় করতে অগ্রণী ভূমিকা রাখে। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী 2 ছবির আলোচিত গান আজকে রাত ইউটিউবে 100 কোটি ভিউ ছাড়িয়েছে। এ সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছে তামান্না ভাটিয়া। ছবিটিতে গানটি তারি নাচের মাধ্যমে আলাদা মাত্রা পেয়েছে। আজকে রাত মজা হুস্ন কা আঁখোं से রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী 2 ছবির আলোচিত গান আজকি রাত ইউটিউবে 100 কোটি ভিউ ছাড়িয়েছে। এর সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া। গানটি ছবিতে তারি নাচের মাধ্যমে আলাদা মাত্রা পেয়েছে। তামান্না নিজের ইনস্টাগ্রামে শুটিংয়ের কিছু অদেখা ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে দেখা যায় কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি ও টিমের সঙ্গে মনিটরে নিজের নাচ দেখাচ্ছেন তামান্না। সেখানে বিজয় গাঙ্গুলি শটটির প্রশংসা করলে মজা করে তামান্না বলেন না। আরেকটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খোরানাকে। পোস্টের ক্যাপশনে তামান্না লেখেন, প্রথম ভিউ থেকে 1 বিলিয়ন ভিউ, সব ভালোবাসার জন্য ধন্যবাদ। গানটি গেয়েছেন মাধবন্তী বাগচি ও দিব্য কুমার, কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর করেছেন জনপ্রিয় জুটি সচিন জিগার। মুক্তির পরপরই আজকি রাত দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে এবং তামান্নার নাচ গানটিকে আরও জনপ্রিয় করে তোলে। পরিচালক অমর কৌশিকের স্ত্রী 2 ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খোরানা। 2024 সালে ছবিটি প্রায় 900 কোটি রুপি আয় করে বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হয়ে ওঠে। এক সাক্ষাৎকারে তামান্না মজার অভিজ্ঞতার কথাও শেয়ার করেছিলেন। তিনি জানান, অনেক মা তাকে বলেছেন এই গান না চললে তাদের সন্তান খাবার খেতে চায় না। তামান্নার কথায় শিশুরা গানের কথা বোঝে না, কিন্তু সুরটা তারা খুবই উপভোগ করে। কাজের দিক থেকে তামান্না এখন প্রস্তুতি নিচ্ছেন VUAN ফোর্স অব দ্য ফরেস্ট ছবির জন্য। দীপক মিশ্র ও অরুণাভ কুমার পরিচালিত এই পৌরাণিক আবহের থ্রিলারে তার বিপরীতে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী 15 মে। शायद इस बार इस वन में जो राज छुपा है वो राज इस वन को जिंदा बना रहा है। এই ছিল আমাদের এবারের আয়োজনে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি মিতু খন্দকার বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই দিনে একই সময়। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রিনের চোখে বিনোদন দেখতে সঙ্গেই থাকুন।